পাশেই স্ত্রী মিসেস নুরি। ব্রেক টাইম কাটাচ্ছেন দুজন। লাঞ্চ সেরেই আরামে চোখ বুজেছেন দুজন। হাতের মুঠোয় হাত, শক্ত তার বাঁধন। আহা কি ভালোবাসা! হসপিটালে ভালোবাসার আইকন হিসেবে বেশ আলাপও হয়। দুজন তখন মুখোমুখি হাসে। হাসিটার অর্থ সবাই আনন্দেই কাটিয়ে নেয়। বুঝার কি আছে? হুট করেই বন্ধ চোখের পাতা খুলে মিসেস নুরি বললেন, ছেলেটাকে এখন বিয়ে করানো উচিত। বয়স তো কম হলো না। অনল বলল, শেষ হবে তোমার মন দিতে হবে না। তুমি মন দাও আমার দিকে। সবাইকে সবটা ভাবতে হয় না। মিসেস নুরির মুখটা ছোট হলো, মলিন হলো। ভাবতে হয় না নাকি ভাবতে মানা? অনল মাহমুদ চোখ খুলে তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন। মিসেস নুরিও মুখে হাসি ফুটালেন। সে হোক জোর করে, হোক ইচ্ছে করে। অনল মাহমুদ বললেন, তোমার একমাত্র কাজই হলো আমাকে সময় দেওয়া, আমাকে নিয়ে ভাবা, আমার সাথে সাথে থাকা। তুমি কেন ছোটোখাটো বিষয়ে মন দিবে? নুরি বলল, আচ্ছা বাবা, আর সেসব ভাববো না। তারপর দুজনেই একসঙ্গে হেসে উঠলেন। এমনভাবে কথা বলতে লাগলেন যেন টিনেজ বয়সে সদ্য প্রেমে পড়ার ফিলিংস উপভোগ করছেন দুজন। হাতের মুঠোয় আজ 10 টাকার চিপস। মেয়েটা তাকে কাল বলে দিয়েছে চিপস নিয়ে যেতে। প্রতিদিন নাকি তার 5 টাকার লজেন্স খেতে ভালো লাগে না। আফরার তখন শক্ত গলায় কিছু কথা শোনাতে ইচ্ছা হয়েছিল, তবে কি বুঝে যেন চুপ থেকে সায় দিয়েছে। অগত্যা তাকে আরও 5 টাকা বেশি খাওয়াতে হলো। এখানেই হয়তো ধনী গরিবের তফাৎ। গরিবের কোনো ছেলে মেয়েকে সে যদি এভাবে প্রতিদিন লজেন্স দিত, হয়তো খুশিতে চিকচিক করা চোখ নিয়ে তাকিয়ে থাকতো। সাহস করে বাড়িয়ে আনার কিছু বলতো না, কারণ তাদের জানার পরিধি তো ওই 5 টাকার লজেন্সই। অথচ ধনীর দুলালি বাহারি খাবার গলাধঃকরণ করে। তাদের কি প্রতিদিন এই 5 টাকা লজেন্স চলে? গেট পেরিয়ে আফরা বাড়িতে ঢুকে। ভার্সিটি থেকে আগে চলে আসায় আজ একটু শপিংয়ে গিয়েছিল সে। টুকটাক বাজার করে বাড়িতে রেখে তারপর এসেছে, তাই একটু দেরি হয়েছে। না জানি মেয়েটা আজ তাকে কেমন করে জ্ঞান দেয়। দরজায় দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিবে, ভেতর থেকে চিৎকারের শব্দ ভেসে আসে। থরথর করে কেঁপে ওঠে আফরা। হাত থেকে চিপসের প্যাকেট পড়ে যায় মাটিতে। এলোমেলো পায়ে দৌড়ে রান্নাঘরের জানালার ধারে দাঁড়ায়। বেশ বড় জানালাটা। উঁকি দিতেই ড্রয়িং রুমের দৃশ্য নয়ন যুগলে এসে বাড়ি খায়। চোখ বুজে নেয় সে। এ কেমন বাড়ি? আর কি কি জানার আছে? এ বাড়ির মানুষগুলো আদৌ মানুষ তো? জানালা থেকে সরে আসে। মন চাইছে এক ছুটে বেরিয়ে যেতে, আবার বিবেক যেন বাধা দিচ্ছে, বলছে তাকে ভেতরে যেতে। হয়তো সে কলিং বেলটা বাজলেই মেয়েটা বিপদ থেকে রক্ষা পাবে। নিজেকে ঠিকঠাক করে চিপসের প্যাকেটটা আবার হাতে তুলে নেয়। কাঁপা কাঁপা হাতে কলিং বেল চাপতেই ভেতরে, ছেড়ে দাও, কাছে আসো না, আর্তনাদ থেমে যায়। স্বস্তির নিঃশ্বাস ফেলে আফরা। দূর থেকেই আজ কোনো মেয়েকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে পেরে মায়ের কথা বড্ড মনে পড়েছে আফরার। দরজা খোলার শব্দ, কারো তীক্ষ্ণ দৃষ্টি তার উপর। ইতস্তত ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকে আফরা। দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আরাব বলে ওঠে, আজ সুন্দরীর এত দেরি হলো? টাকা কি এমনি এমনি দেওয়া হয় নাকি? সহ্য হয় না আফরার। একজন ধর্ষকের সামনে দাঁড়িয়ে এমনিতেই তার শরীর ঘিনঘিন করছে, তার উপর এমন কথা। অপ্রসন্ন কণ্ঠে বলল, টাকাটা নিশ্চয়ই আপনি দিচ্ছেন না? পথ থেকে সরুন। আরাব বলল, সরব না। কি করবে? যাও দেখি। গা জ্বালানো হাসি দিয়ে দরজা আগলে দাঁড়ায় আরাব। রাগ হয় আফরার। মাথা উঁচু করে ড্রয়িং রুমে দৃষ্টি ফেলে। শাড়ির আঁচল আগলে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে মিহির মা মনিরা। তার আসতেই একটু দেরি হলেই হয়তো এই মেয়েটা দেবর দ্বারা ধর্ষিত হতো। এগিয়ে এসে আরাফের মুখোমুখি দাঁড়ায় আফরা। কটমট দৃষ্টিতে তাকিয়ে আরাফের পায়ের উপর হিল জুতোর শক্ত লাঠি বসিয়ে হিসিস করে বলে ওঠে, আমি সুন্দরী, আমি রুদ্রমূর্তি। লাগতে আসিস না, রূপের তোপে পুড়ে ছাই হয়ে যাবি। পা ধরে লাফাতে থাকে আরাব, চোখে মুখে ব্যথার ছড়াছড়ি। আফরা হেসে এগিয়ে যায়, মনিরার হাত ধরে উপরে চলে যায়। সে ভীতু, তবে এতটাও নয়। নিজের সম্মানে কিভাবে রক্ষা করতে হয় সে জানে। মনিরা অবাক চোখে মেয়েটিকে দেখে যায়। এতদিন যে মেয়েটি ভীতু জানতো, পরপর কয়েকদিন যে বাঁচিয়েছে মেয়েটাকে, আজ সেই ভীতু মেয়েটা তাকে বাঁচালো। আফরা মনিরার দিকে না তাকিয়েই বুঝে যায়। নরম সুরে বলে ওঠে, আফরা বলে উঠল, মুখ বুজে সব সহ্য করলে আত্মচিৎকারগুলো ঘরেই মাঝেই মিলিয়ে যাবে। শক্ত হন আপু, এমন শক্ত হন বিপরীত মানুষটার আত্মচিৎকার যেন আপনাকে আনন্দ দেয়। গভীর রাত, চারিদিকে অন্ধকার ছেয়ে আছে। ঘুমন্ত শহর নিশ্চুপ। সরু রাস্তা দিয়ে দৌড়াচ্ছে আরাব। বিধ্বস্ত তার চেহারা, চোখে মুখে ভয় ব্যথার ছড়াছড়ি। ফোলা চোখে কোণ ঘেঁষে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে। কাটা গালটায় কেমন সাদা মাংস বেরিয়ে গেছে। রক্তিম নাকটা থেতলে গেছে। কাটা বাম হাত দিয়ে ছটপট করতে করতে দৌড়াচ্ছে সে। উদ্দেশ্য লোকালয়। হাইওয়ের বড় রাস্তা ধরে এখনও সাঁই সাঁই করে গাড়ি ছুটে যাচ্ছে। একবার রাস্তাটা ধরতে পারলেই তার জীবন বেঁচে যাবে আজ।
কাটা হাতের কাজ চাপড়ে ধরে পেছনে ঘুরল আরাপ। হুডি জ্যাকেট পরিহিত লোকের হাতের মস্ত বড় ছুরি তাকে ধরার জন্য ধাওয়া করেছে। যদিও সে লোকটার পায়ের শব্দ ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না, তবে লোকটাকে সে জানে, দেখেছে। অনুমান তার ভুল নয়। আরাপের গলা থেকে চিৎকার করতে ইচ্ছা করছে, কিন্তু ভয় আর ব্যথায় লোকটা আওয়াজ করতে পারছে না। মনে হচ্ছে আওয়াজ করলেই অন্ধকারে লোকটা তার অবয়ব টের পেয়ে যাবে, তাকে ধরে মস্ত বড় ছুরিটা দিয়ে গলা বসিয়ে দেবে, আর সে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢুলে পড়বে। কথাটা মনে হতেই তার যেন পায়ের গতি বৃদ্ধি পায়। একসময় হাইওয়ের রাস্তায় ল্যাম্পপোস্টটা চোখে পড়তেই আশার আলো খুঁজে পায় সে। ওই যে দ্রুতবেগে একটা গাড়ি আসছে, বারবার উপরওয়ালার কাছে ডাকছে সে। এবারের মতো বাঁচিয়ে নেওয়ার কথা প্রার্থনা করছে। প্রার্থনাটা যেন কবুল হয়েই গেল। মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেল সে। দ্রুতগামী ট্রাকটা শরীরটাকে ছুঁয়ে ফেলতে গিয়েও থেমে গেল। পটলা মাছের মতো লাফানো বুক কুকুরের মতো বের করে জিহ্বা দিয়ে আরাপ ঢলে পড়ল রাস্তায়। ট্রাক ড্রাইভারকে নামাতে দেখেই হুডি পড়া লোকটা লুকিয়ে পড়ল গাছের আড়ালে। তীক্ষ্ণ রক্তিম চোখ মেলে দেখল নেতিয়ে পড়া শরীরটা। চোখে যেন আক্রোশ, খিদে, রক্তের খিদেই বটে। আজ সে শিকার তার হাতছাড়া হয়ে গেছে। ট্রাক ড্রাইভার যখন তাড়াহুড়ো করে আরাফকে শরীরটা মালবাহী ট্রাকটায় তুলে হসপিটালের পথ ধরল, লোকটা আড়াল থেকে বের হলো। ডান হাতে থাকা ছুরিটা মুখ বরাবর ধরে নাক টেনে ঘ্রাণ নিল। আহা, রক্তের ঘ্রাণ এত মিষ্টি কেন? খেতে না জানি কতটা মিষ্টি হবে, হয়তো অমৃত। বার কয়েক নিঃশ্বাস টেনে হিসিয়ে বলে উঠল, দ্বিতীয়বার আমার মুখোমুখি পড়িস না। তোর রক্তের ঘ্রাণ যে আমার পাকস্থলী নাড়িয়ে দিয়েছে। যতক্ষণ না স্বাদ গ্রহণ করবে থামবে না। অন্ধকারে আসা আগন্তুক আবার অন্ধকারেই মিশে গেল, মিলিয়ে গেল রাতের কুঞ্জ কুহুরে। হয়তো আবার কোনো একদিন দেখা মিলবে। হাতে শোভা পাবে মস্ত বড় সেই ছুরিটা। তীক্ষ্ণ রক্তিম থাকবে নয়ন যুগল, মনে থাকবে রক্তপানের আকাঙ্ক্ষা। এইটুকুই তো যথেষ্ট কারো জীবনের অন্তিম টানতে। আফরা বলল, কী রে বোন, আজ এত দেরিতে ঘুম থেকে উঠলি? রাতে ঘুমাসনি? বড় বোনের কথায় কিছুটা চমকালো অথই। ধরা পড়ার একটা ভাব। আফরা যেন এই নিমিষেই বুঝে ফেলল বোনের মনোভাব। রাগে কঠোর হলো তার মুখশ্রী। গজগজ করে বলে উঠল, দুধ দিয়ে কালসা পুষি, খায় আমার টাকায়, চিকিৎসা চলে আমার টাকায়, ভাবে অন্য কারোর কথা। মরিস না কেন তুই? কথাটা বলতে বলতেই কেঁদে উঠল আফরা। চুপচাপ সেই তপ্ত নোনা জল দেখে নিল অথই। দেখতে দেখতে কখন তার চোখ বেয়ে জল পড়তে লাগলো। এইটুকুন টের পেল না। টের পেল যখন আফরা তার ঘাড় ঘেঁষে বসলো, নরম হাতে চোখের জল মুছিয়ে দেয়। কেঁপে ওঠে অথই। মুখে ফুটে উঠছে ব্যথা। বলতে ইচ্ছা করে অনেক কথা, বলতে পারে না। তার ভালোবাসা যে শুধু তার গলায় স্বরটাই কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে 4টে বছর, কেড়ে নিয়েছে তার জীবনের সকল সুখ। কোন মুখে বোনকে জবাব দিবে সেই সাধ্য যে তার নেই। আফরা বলে, খুব তাড়াতাড়ি সুস্থ হবি বোন। আমি তোকে মস্ত বড় ডাক্তার দেখাবো। আর মাত্র কয়েকটা মাস কষ্ট কর, এরপর তুই সুস্থ হবি। দুই বোন এই শহর ছেড়ে অন্যত্র চলে যাব। এ শহর ভালো না। চুপ থেকে নীরব সমর্থন জারি করল অথই। চোখ মুছে ঘর থেকে বের হয়ে গেল আফরা। কয়েক লোকমা ভাত খাইয়ে দিলে ওষুধ খাইয়ে দিল বোনকে। তারপর নিজেও কিছুটা খেয়ে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। যদি আজ ভার্সিটি যাওয়ার ইচ্ছে ছিল না তার, তবে যাকে কেন্দ্র করে তার সাথে সম্বোধনে খেলা চলছে তাকে তো চিনতেই হবে। মনে মনে পণ করেও নিয়েছে, আজ সে প্রথম তাকে ভাবি বলবে, তাকেই গলা চেপে ধরে হলেও পেট থেকে কথা বের করে ছাড়বে। ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে। ভার্সিটিতে টিকে থাকা মুশকিল হবে। সারা ঘরময় ছুটোছুটি করছে মনিরা। আজ আনন্দগুলো যেন উপচে পড়ছে চাইছে। পুরো বাড়ি আজ আহাজারি চিৎকারে গমগম করলেও মনিহার মাঝে কোনো রকম বিষাদের চিহ্ন নেই। একজন ধর্ষকের জন্য আজ যাই হোক সমবেদনা মানায় না। তার তো ইচ্ছে করছে ভালো হাতটাও দুমড়ে মুচড়ে দিতে, আর কোনোদিনও যেন কোনো মেয়ের সম্মানে থাবা না বসাতে পারে। কাল রাতেই খবর এসেছে, বাড়ির বড় ছেলে পুলিশ অফিসার আতিকুল ডিউটি থেকে এসে সবে তখনই খবরটা পেয়েছে। ফোন পাওয়ার সাথে সাথেই ছুটে গিয়েছিল। ভাইয়ের এমন অবস্থা, আরামের ঘুমে বিভোর থাকতে পারে সে? খবরটা তখনও মনিহার কানে পৌঁছায়নি। আজ সকালেই সে পেয়েছে। তারপর থেকে খুশিতে আত্মহারা হয়ে গুনগুন করে গান গাইছে। আপাতত এখন নিজের শ্বশুর বাড়িতে ধর্ষণ হওয়ারও ভয় পেতে হবে না। এমন অশ্লীলতা যেন তার সহ্য হয় না। আতিক বলল, আমার চা এখনো আসলো না কেন? ঘুমাচ্ছ রান্নাঘরে? স্বামীর গম্ভীর চিৎকারে ট্রে ধরে রাখা হাতটা সামান্য কেঁপে উঠল মনিরার। ভয়ে ঢোক গিলল। খুশিতে ভুলেই গিয়েছিল। পা চালিয়ে নিজের ঘরের দিকে হাঁটা ধরল। কুচকানো ভ্রু নিয়ে ভাবতে বসল সে।
আজ হঠাৎ তুমি? স্ত্রীকে দেখে আতিকুল মুচকি হাসল। মনিহার অবাকতা যেন বেড়েই চলেছে। হুট করে আতিকুল মনিরার হাত থেকে ট্রেটা নিয়ে অন্যত্র রেখে জড়িয়ে ধরল আষ্টে পৃষ্ঠে। এবার যেন মনিরা বাকরুদ্ধ, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো কিছু করার পেল না। আতিকুল বলল, আজ মনটা বেশ ভালো দেখছি। মনিরা তবুও চুপ। আতিকুলের হাসি চওড়া হলো। বউয়ের নরম গালটা টেনে বলল, জানো আজ আমি ভীষণ খুশি। এতটা খুশি আমি গত কয়েক বছরও হয়নি। মনিরা বলল, এত খুশি কেন? বোবার ভানটা ছেড়ে মুখ খুলল মনিরা। অস্পষ্ট স্বরে কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই রহস্যময় হেসে আতিকুল বলল, যে কারণে আজ তুমি এতটা খুশি? আপরা ভাবির সম্বোধনের কারণ মাধ্যম আজ না বললে এখান থেকে সোজা প্রিন্সিপালের রুমে যাব। বুঝতেই পারছেন ক্ষতিটা কার হবে। ভয়ে বড় বড় ঢোক গিলল সামনে থাকা মেয়েটি। প্রিন্সিপাল স্যার মানেই তাদের জন্য জম। এই লোকটা এতটা কড়া, যদি শুনতে পারে ব্যাপারটা এখনই হয়তো ভার্সিটি থেকে বের করে দিবে। আপরা সেই সুযোগটাই নিয়েছে। এদের কিছু বললেও লাভ হচ্ছে না। মন খুশিতে ভাবি ডেকে যাচ্ছে। মনে হচ্ছে সকলের ভাবি ডাকার জন্য সে উন্মুক্ত। সরকারি একটা ভাব। মেয়েটা ইনিয়ে বিনিয়ে বলল, আপু আমি তো জানি না, আপনি বড় ভাইদের জিজ্ঞাসা করুন, তারা যা বলতে বলেছে আমি তাই বলেছি। আপরা হাসলো। মেয়েটা হাতটা শক্ত করে ধরে হাঁটতে হাঁটতে বলল, এই যে তোমার চোখ, আমি স্পষ্ট ভয় ও মিথ্যে দেখতে পাচ্ছি। আমার চোখ এড়িয়ে যাওয়া এতটাও সহজ নয়। আমি অপারগ এখন। এতগুলো মানুষের দোষের শাস্তি তোমাকে একাই বহন করতে হবে। কারণ একটাই, তুমি আমাকে মিথ্যে বলেছ। মেয়েটি এবার ফ্যাচফ্যাচ করে কেঁদে উঠল। দাঁড়িয়ে গেল আপরা। কোনো রকম সমবেদনা সান্ত্বনা দেওয়ার প্রয়োজন মনে করলো না। অপেক্ষা করলো মেয়েটি শান্ত হওয়ার। মেয়েটি খানিক পর শান্ত হলো। ফ্যাচফ্যাচ কণ্ঠে বলল, আপু ভাইয়ারা আমাকে ভাবি ডাকতে বলেনি, শুধু ছেলেদের বলেছিল, যাতে আপনাকে কেউ ডিস্টার্ব করতে না পারে, আপনার যেন কোনো সমস্যা না হয়। আর কিছু বলেনি। এর জন্য আমরাও মজা করে আপনাকে ভাবি ডাকছি। আমার কাজিন একজন এখানেই সিনিয়র, আমি তার থেকেই শুনেছি সব। আফরা চোখে মুখে তাচ্ছিল্য ফুটে উঠল। ভার্সিটিতে 3টা বছর কাটিয়ে ফেললো নিজের মতো করে। এখন আসছে ডিস্টার্ব যেন না করে সাবধান করতে। বিষয়টা হাস্যকর। মজা করার ব্যাপারটা নিয়ে আফরার চোখ মুখ লাল হয়ে এলো। সে কি মজার পাত্রী, নাকি এরা আমাকে পাগল ভাবছে যে যেভাবে পারছে মজা করছে? কাট কাট গলায় বলল, এত কিছু জানতে চাইনি। আমার অজানা অচেনা জামাইটাকে সেটা বলুন। আর কার মেহেরবানিতে সরকারি ভাবি হয়ে গেলাম, তার দর্শন না পেলে চলবে? মেয়েটা এদিক ওদিক তাকিয়ে কেউ আছে কিনা দেখে নিল। আপরার কাজ ঘেঁষে দাঁড়িয়ে লিনিজা ফিসফিস করে বলে উঠল, আদিল মাহমুদ।